আসসালামু আলাইকুম। হাতিশালায় বন্দি গাধা কেমন চলছে দ্বিপক্ষীয় বাংলাদেশ শীর্ষক ছোট একটি আলোচনাটার আগেই কিছু কথা। সমস্যা হলো মাথায় সমস্যা। কোনো কিছু অকাজ কুকাজ উল্টাপাল্টা কোনো কিছু দেখলে মাথার ভিতরে তীব্র রিয়াক্ট করে, সমস্যা করে মাথার ভিতরে। যখন খুব রাগ হয়, এই রাগটা ঝাড়ার কোনো জায়গা পাওয়া যায় না। বিষাক্ত সাপরা বিষ বদলায়, পুরনো বিষ ফিরে দেয়, আবার নতুন বিষ জন্ম নেয়। এই রাগ বা ক্ষোভটাও এরকমেরই। রাগ হলে কোথাও ঝাড়ে খোপে ফেলে দিলে মাথা বুক হালকা হয়, আবার নতুন করে জমা হয়। রাগ ক্ষোভটা ঝাড়ার জায়গাটা কোথায় পাওয়া যাবে? বাসায় তো ঝাড়াঝাড়ি করা যাবে না, সমস্যা আছে। সমাজে বাইরে গিয়েও মানুষের সাথে সেটা করা অশোভনীয় হয়ে দাঁড়াবে, সেটাও সম্ভব না। তো মোবাইল খুব একটা ভালো জিনিস, এত ভালো, এত নীরব। এর ভিতরে যত রাগারাগি কথা বলা বলি যাই করেন না কেন, নীরবে ধারণ করে, নীরবে সেটা প্রকাশ করার আপনার ইচ্ছা হলে সুযোগ করে দেয়, না হলে এর ভিতরে আপনি রেখে দিতে পারেন। তাই এই উল্টাপাল্টা কিছু দেখলেই মোবাইলের ভিতরেই বলি, যা বলবো শুনে আমার কথা শুনে আবার অন্য কারো রিয়াক্ট করার দরকার নেই, কোনো রিয়াকশান করার দরকার নেই। কারণ গালাগালি করলে আপনার পাপ হবে, আপনারই বিরক্ত লাগবে। কারণ আমি একজন পাওয়ারলেস মানুষ, সব কিছুই লেস, কোথাও আমার কোনো অস্তিত্ব নেই, একেবারেই নির্লিপ্ত একজন মানুষ। তবে থাম্বনেলে যেটা লিখলাম, হাতিশালায় বন্দি গাধা কেমন চলছে দ্বিকক্ষ বিশিষ্ট বাংলাদেশ হবে। দ্বিকক্ষ বিশিষ্ট বাংলাদেশ বাংলাদেশ আসলে তো দ্বিকক্ষ বিশিষ্ট কোনো সংসদীয় গণতন্ত্র চলছে, কিন্তু দ্বিকক্ষীয় না। কিন্তু আমি কেন বললাম, কয়েকটা দিক ছোট্ট ছোট্ট করে এই এক এবং এর ভগ্নাংশ এটা আলাদা করে আমি দ্বিকক্ষ করার চেষ্টা করে আপনাদের জানানোর চেষ্টা করছি। যদি আমরা সরকার ধরি, একক সরকার ইউনূস, তাহলে একক কোনো সরকার নাই। কারণ ইদানিং আপনারা দেখে ফেলেছেন, আয়নাঘর ভিজিট করতে 7 মাস সময় লেগে গেল একটি সরকারের। এবং আয়নাঘরকে যারা উদ্ঘাটন করলো, যারা আয়নাঘরের প্রকৃত তথ্য দিল, তাদের বাদ দিয়ে অনুরক্ত অনুসিক্ত, যদিও আসিফটা ছিল সেখানে, তবু তো তারা সরকারের ভিতরে আছে। কিন্তু তৃতীয় মাধ্যম যাদের দরকার ছিল, তাদেরকে হয়তো পুরোপুরি সংশ্লিষ্ট করা হলো না, এবং সেটাকে সংস্কার করে নূতন আঙ্গিকে সাজিয়ে বিশিষ্ট কারোর অনুমতি নিয়ে তারপরে সেখানে যেতে হলো, অর্থাৎ ক্যান্টনমেন্ট। তাহলে সরকার যদি এক হয়, ক্যান্টনমেন্ট ভগ্নাংশ, 2 কক্ষ হয়ে গেল। আসাম ক্যান্টনমেন্টকেও যদি সরকারের ভিতরে নিয়ে আসি, ক্যান্টনমেন্টকে জড়াইয়ে নিয়ে পুরো সমগ্র দেশকে যদি নিয়ে আসি একটি সরকারের আন্ডারে, সেখানেও হচ্ছে না। সে সরকারের ভিতরেও আসিফ নজরুল রয়ে গেছে, ভগ্নাংশ। অর্থাৎ এখানেও দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে গেছে। অথবা যদি ক্যান্টনমেন্ট এবং আসিফ নজরুলকে
এক প্ল্যাটফর্মে ফেলি, একই জায়গায় একই চোখে দেখার চেষ্টা করি। এ ধরনের অনেক উদাহরণ আছে, দেওয়ার তথ্য প্রমাণ অনেক আছে। তাহলে ইউনূস অ্যানাদার আলাদা, দ্বিকক্ষ যথেষ্ট সুযোগ রয়ে গেছে। এখন রাষ্ট্র পরিচালনা হচ্ছে কিভাবে দ্বিকক্ষ বিশিষ্ট? আদতে কি বাংলাদেশে কোনো সরকার আছে দৃশ্যমান? কি মনে হয় যারা অন্তর্বর্তীকালীন সরকার নামের কথিত কিছু উচ্চমর্গীয় ধন সম্পদশালী এনজিও ভিত্তিক, মানেই তো টাকা পয়সা দিয়ে মানুষকে নিয়ে ব্যবসা বাণিজ্য করা, তারা যেখানে বসে আছে, আদতেও কি রাষ্ট্র পরিচালনা করা বা রাষ্ট্রের যে একটা বিশাল জনগোষ্ঠী আছে, জনগণ আছে, তাদের সম্বন্ধে কতটুকুন ধ্যান ধারণা, সমাজ কিভাবে পরিচালিত হয়, সামাজিক বন্ধন কিভাবে প্রথিত হয়ে সমাজবদ্ধ মানুষ একটি শক্তিতে রূপান্তরিত হয়ে সেই শক্তিতে রাষ্ট্রকে আঁকড়ে ধরে রাখে, এই যে সামাজিক অবকাঠামো বন্ধন, অবকাঠামোর শক্তি, যেটা ধীরে ধীরে রাজনৈতিক দলে রূপান্তরিত হয় এবং রাজনৈতিক দলের মাধ্যমে সরকার গঠিত হয়, এটা কিভাবে পরিচালিত হয় এনাদের কি কতটুকুন ধারণা আছে? এখন সব কিছু অফ, স্থানীয় সরকার সব কিছু বন্ধ, চালাচ্ছে কারা? প্রশাসনের অফিসার বৃন্দ, এসপি বাহিনী, পুলিশ বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, ডিসি বা জেলা প্রশাসকীয় সংস্থাপনের আন্ডারে, স্থানীয় সরকারের আন্ডারে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি তাদের নিয়ন্ত্রণ করছে, না তারাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণ করছে? স্থানীয় সরকারের যারা আছে বিসিএস কর্মকর্তা, তাদের কাজ কাম কি, তাদের পেশাটা কি, পেশাগত দক্ষতাটা কি, তারা কতটুকুন এই স্থানীয় সরকারকে, স্থানীয় সরকার বলতে তার প্রশাসনের আন্ডারে যেগুলো আছে, এলজিডি বলেন, উপজেলা যারা উন্নয়নমূলক, এগুলো পানি সম্পদ এগুলোর সাথে মৎস্য সম্পদ, কৃষি, এগুলো হতে পারে। কিন্তু লোকাল সাধারণ জনগণ, এরা কাদের হাতে পরিচালিত হচ্ছে? 5ই আগস্টের পরে মোট কথা রাষ্ট্রের সামাজিক যে পরিচালিত হচ্ছে, সমাজ যে পরিচালিত হচ্ছে, এটা সম্পূর্ণই বিএনপির হাতে। সামাজিক অবকাঠামো, সামাজিক শক্তি যেখানে নিয়ন্ত্রিত হয়, সম্পূর্ণটাই সেখানে নিয়ন্ত্রণ করছে বিএনপি। অদৃশ্যভাবে বিএনপির হাতে রাষ্ট্রের সামাজিক অবস্থান, এই সমাজকে নিয়ন্ত্রণ করছে বিএনপি। এখন ডেভিল হান্টে আসি, রাষ্ট্র সরকার কোথায়? সরকার তো কোনো দলের নয়, সরকার সরকারি অবস্থানগুলো চালাচ্ছে, আর নিচে কক্ষে সমাজ নিয়ন্ত্রণ করছে, সমাজ পরিচালিত হচ্ছে বিএনপির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। দ্বিকক্ষর এখানে একটি শ্রেণী ভাগ। এবার বিএনপি কিভাবে পরিচালিত হচ্ছে? বিএনপি পরিচালিত হচ্ছে 15 বছর কিছু সংখ্যক প্রভাবশালী বিএনপির নেতা, এরা হচ্ছে মধ্যস্বত্বভোগী রাজনৈতিক নেতা, যারা জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে রাজনৈতিক সামগ্রিকভাবে এরা নিয়ন্ত্রিত করে। এখন এই 15 বছর 16 বছর আওয়ামী লীগের যেসব নেতাদের হাতে মূলত পাওয়ার ক্ষমতা ছিল, এরা বিএনপির কিছু ভালো ভালো শক্তি যেখানে আছে তাদেরকে সবসময় পাশে রেখে চলেছে। প্রজেক্টের কিছু অংশ দিয়েছে, সামাজিক কর্ম কাঠামো অবকাঠামো, যেমন সালিশ দরবার, পাবলিক মারামারি করলে তাদের নিয়ে বৈঠক করে মীমাংসা করার ব্যাপারে পাশে বসিয়ে রেখেছে, এবং মান্না সালোয়া বা হাদিয়া যা পেয়েছে কিছু অংশ তাদের দিয়েছে। 15 বছর তাদের লালিত পালিত করার পর
এখন সেই লালিত পালিত তারা এখন যখন সমাজের চেয়ারে উচ্চ আসনে গিয়ে বসেছে, তখন কিন্তু এরা ঘুরে সেই আওয়ামী লীগ নেতাদের দিকে আর চোখ তুলতে পারছে না, বিবেকে বাধা দিচ্ছে। যেটা তো আমাদের 15 বছর দেখে রাখলো, খাওয়াইয়ে রাখলো শেখ হাসিনার মতো। শেখ হাসিনা নাকি পুরা দেশকে খাওয়াইছে, ওরাও তো এদেরকে খাওয়াইছে। এদের কিছু আর বলার ক্ষমতা রাখছে না। অর্থাৎ সমাজ দ্বিকক্ষভাবেই পরিচালিত হচ্ছে, কিন্তু একেবারে সাধারণ নিরীহ যে জনগণ, তারা অত্যন্ত প্রহসনের ভিতর দিয়ে, অত্যন্ত নাটকীয়তার ভিতর দিয়ে সেই পদদালিত কৃতদাসের মতো কোনো রকম কোলঠাসা হয়ে জীবনযাপন করছে। ক্ষমতার বাহ্যিক যে দিক, শুধু এই দিকটাই দৃশ্যত পটভূমি পরিবর্তন হলেও মূল নিয়ন্ত্রণ যাদের হাতে রয়েছে কেউ নয়, এটা কোনো রাজনৈতিক সংগঠনই নয়, কিন্তু এরা রাজনীতির লাইসেন্সই নিয়ে রাজনৈতিক সংগঠনের নামে সমস্ত জায়গায় বাজার সিন্ডিকেটের মতো রাষ্ট্র সিন্ডিকেট রাজনীতির হাতে এক ধরনের সেই শিকল পরা, পায়ে শিকল, হাতে শিকল, সে অবস্থায় এই জাতি, এই বাংলাদেশ, দ্বিকক্ষ বিশিষ্ট বাংলাদেশ। আমরা ইদানিং মিডিয়ায় দেখেছি ভারতীয়দের পায়ে শিকল, হাতে শিকল বেঁধে আমেরিকান এয়ারফোর্সের বিমানে সরাসরি ভারতে এনে নামিয়ে দিয়েছে। মোদি এখন আমেরিকাতে গেছেন, ট্রাম্পের সাথে দেন দরবার করছেন। রাষ্ট্রীয়ভাবে সেটার হয়তো সমাধান হবে, কিন্তু যে মানুষগুলোকে তাদের সেখানে কাজ ছিল, পরিবার পরিজন, দেনা দাওনা দেনা, সামাজিক সম্মান অবস্থান ছিল, তাদেরকে সেই সমাজ থেকে, সেই কর্ম থেকে টেনে হিঁচড়ে যেভাবে শিকল পরিয়ে নিয়ে এসে এয়ারপোর্টে নামিয়ে দিল, সেই যে মানুষগুলো সামাজিকভাবে যে বিপর্যয়ের মুখে পড়ল, এর কোনো ক্ষতি, এর কোনো ক্ষয় কে নেয়? মোদি নেবে না ভারত নেবে? এটা আমি ভারতের উদাহরণ দিলাম, আমি এদেশের কথা বলেই। এদেশের জনগণের কি অবস্থা আপনারা কি জানেন? নেতাদের মূল শক্তি কোথায়? সাধারণ জনগণের মধ্যে নিহিত থাকে। নেতাদের মূল পাওয়ার, নেতা হওয়ার যত ধরনের মাল মশলা বলেন, পণ্য বলেন, সমস্ত কিছুই সাধারণ জনগণকে নিয়ে একজন নেতার বেসাতি, তার ব্যবসায়িক মাল সামানা শুধুই জনগণ। যখন উপরের নেতারা বিভ্রান্তির ভিতরে পড়ে গেছে, দিক বিদিক পালানো, সরে যাওয়ার চেষ্টায় আছে, গা ঢাকা দিয়ে আছে, মধ্য সারির যে নেতারা সরে যেতে পারেনি, বা যারা এখন সমাজ নিয়ন্ত্রণ করছে তাদের ছত্রছায়ায় আছে, এদের সাথে উচ্চ পর্যায়ের আওয়ামী লীগের প্রতিনিয়ত যেমন যোগাযোগ আছে, তেমনি তাদের নির্দেশে সকল ধরনের কাজ এরা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন কি না জানি না, একটি সত্য ঘটনা আপনাদের নজরে আনার চেষ্টা করছি। মূল উদ্দেশ্য যেটা আমার আজকের ভিডিওর, প্রতিটা গ্রামেই সামাজিক মাতব্বর রয়ে গেছে আওয়ামী লীগদের। এই সামাজিক মাতব্বররা কিন্তু কেউ তাদের এলাকা ছেড়ে কোথাও যায়নি, এবং এরা বিএনপির সাথে বসে নীরবে, যে কোনো জায়গায় বসে নীরবে নিশ্চুপে প্রসঙ্গ তুলে দিয়ে, গল্প তুলে দিয়ে, মনে মনে নোট করে নিয়ে যে বাসায় গিয়ে সেই নোটগুলো করছে। এই 5ই আগস্টের, জুলাই থেকে আগস্টের যে আন্দোলন হলো, কার ছেলে, কার ভাই, কার জামাই, কার বউনাই, কার আত্মীয়, কোথার থেকে এই আন্দোলনের লিড দিয়েছে, সম্পৃক্ত ছিল, তারা এখন কোথায় আছে, কি করছে,
সমস্ত কিছু বাই নোটেড বাই আওয়ামী লীগ লোকাল লিডার। সমস্ত কিছু নোট তাদের হাতে চলে গেছে এবং তারা নোট করছে। এখনও যারা বিএনপির কারা কারা বেশি পাওয়ার অ্যাপ্লাই করছে, কারা কারা একগ্রভাবে ভারত বিরোধী কথাবার্তা বলছে, কারা কারা সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে চরমভাবে অবস্থান নিচ্ছে, এই লোকাল আওয়ামী লীগরা এগুলো নোট করে এই তথ্য তাদের দ্বিতীয়, প্রথম এবং ফাইনালি ভারতেও এ তথ্য চলে যাচ্ছে, পাচার হচ্ছে। কারা বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগ বিরোধী তৎপরতা চলছে, কাজ চালিয়ে যাচ্ছে। এই 5ই আগস্টের সৃষ্টির পর ইউনূস সরকার কোনো ধরনের যদি ক্ষমতাচ্যুত হয়ে ব্যর্থ হয়ে ফিরে যান, এদেশের সেই রক্ষী বাহিনী আবার ফিরে আসবে, নিশ্চিত থাকেন। রক্ষী বাহিনী আবার গঠিত হবে। কেউ কেউ অবশ্য বলছেন নমরুদ দ্বিতীয়বার ফিরে আসে না, কিন্তু সেটা বাইরের দেশের জন্য। আমাদের দেশের মানুষ লোভী জাতি, আমরা বেঈমান জাতি, আমরা যাদের রক্ত ঝরেছে যে 1500-2000 পরিবার থেকে, এরা এখনও তাদের কাছে সন্ত্রাসী হিসাবেই চিহ্নিত, এখনও তাদের কাছে দেশ বিরোধী হিসাবেই চিহ্নিত এবং এরা বিরোধী হিসাবেই বিচারের সম্মুখীন হবে আওয়ামী লীগের কাঠগড়ায়। বিএনপি কিন্তু এখনও জোরের সোরে কখনোই বলে নাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরাসরি ছিলাম বা সরাসরি একে সমর্থন করি, বা 5ই আগস্টের যে শ্বেতপত্র, যে 5ই আগস্টের যে ঘোষণাপত্র, সেটাও কিন্তু বিএনপি সম্মত দিচ্ছে না। সম্ভবত এই কারণেই, কারণ তারা জানে যে আওয়ামী লীগ ফিরে আসবে এবং এদের বিচার হবে। তাই বিএনপি আওয়ামী লীগের বিরোধী হতে চাচ্ছে না, বিচারের সম্মুখীন হতে চাচ্ছে না। অতএব এই যে দ্বিকক্ষ বলছি, জনগণ জনগণের মতো করে নিজেদের নিরাপদ দূরত্ব রেখে, সন্তানদের সংসারের নিজের নিরাপত্তার কথা চিন্তা করেই যে যাই হোক না কেন, যেভাবেই পারুক, শান্ত থেকে, শৃঙ্খলার ভিতরের থেকে, লোকচক্ষুর আড়ালে থেকে নীরবে জীবনকে যাপিত করে যাচ্ছে। যারা বিএনপির পাওয়ারে যেতে চাচ্ছে, বিএনপি ক্ষমতায় আনার চেষ্টা করছে, কিন্তু তাদেরকে সাথে রেখে যারা একসময় তাদের বিরোধী ছিল, তাদের অত্যাচারী ছিল এবং ভবিষ্যতে যেন আর এরকম না করে, এইটা তাদেরকে সাথে রেখেই, তাদেরকে নিয়েই বিএনপি নামক একটি দল সরকারে যেতে চাচ্ছে। অর্থাৎ রাজনীতি, রাষ্ট্র নিয়ে যে সুন্দর খেলা চলছে, সুখবর নয়, সুখকর নয়। কি হবে আপনিও যেমন দ্বিধাদ্বন্দ্বিত, কেউ জ্ঞানত পক্ষে সরাসরি কিছু বলা সম্ভব নয়। অতএব আমি যে মেসেজটুকু দেওয়ার চেষ্টা করেছি, নিখুঁতভাবে আপনি যদি তথ্য নিয়ে খুঁজে দেখেন, আপনার দৃষ্টিতেও পড়বে। ডক্টর ইউনূস বলেছেন, যারা মাথা নত করে, চোখ নরম করে আমাদের দিকে তাকিয়ে কথা বলে আমাদের পাশে এসে দাঁড়ানোর কথা, সমাজে তারা এখনও চোখ উঁচু করে, মাথা উঁচু করে দাম্ভিকের সাথে সমাজ নিয়ন্ত্রণ করছে। এত সত্য, এত ধ্রুব কথা তার কানে কে পৌঁছালো আমি জানি না, তবে জ্ঞানী লোক ইশারায় কাঁপিয়ে একটি কথা আছে। হয়তো তিনি বুঝতে পারছেন যে এই নিয়ন্ত্রণ বা তাদের সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটাতে কারা তাদের অন্তরায়, সেটা তিনিও বুঝতে পারছেন। এবং এটাও হয়তো বুঝতে পারছেন
দেশ, রাজনীতিতে যে নামকরণই হোক, কাদের হাতে পতিত আছে, কাদের হাতে মূল দেশ বন্দী হয়ে পড়েছে। সংবিধান শুধু প্রয়োজনের ক্ষেত্রে, একটি বাইন্ডিংসের ক্ষেত্রে, কিন্তু রাষ্ট্র এবং সমাজ যাদের দ্বারা পরিচালিত তারা সংবিধানের বাইরে, সংবিধানের কেউ তারা নয়, তারা সংবিধান প্রণেতা। অতএব সংবিধান রাষ্ট্র আলাদা জিনিস হয়ে পড়েছে। সংবিধান একটি গ্রন্থে পরিণত হয়েছে, রাষ্ট্র রাজনৈতিক নেতাদের হাতে জিম্মি হয়ে পড়েছে। দ্বিকক্ষ এখানেই। সংবিধান প্রণেতারা যখন সংবিধানের মধ্যে আসবে, সংবিধানের ভিতরে আসবে, এবং নেতারা যখন প্রকৃতপক্ষে সাধারণ জনগণ হয়ে যাবে, তখন সংবিধান, জনগণ, নেতা রাষ্ট্রের সম্পদ হবে। তখন এক কক্ষ বিশিষ্ট সরকার বলেন, একটি রাষ্ট্র বলেন, তখনকার ধারাবাহিকতা প্রকৃত রাষ্ট্রীয় বিধানের ভিতরেই আসবে, তার আগে নয়। তার আগে সংবিধান আরেকটা জিনিস, সাধারণ জনগণ একটা জিনিস, আর রাষ্ট্রীয় পরিচালনার বা সংবিধান প্রণেতা, রাজনৈতিক নেতা, এটা আলাদা জিনিস। এটা মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম।